গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে চ্যানেলের সকল বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো খুব সকালে আমি বেরিয়ে পড়ছি। তোমাদের দাদাভাই নিচে নেমে গেছে। আমাদের অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কলকাতায়। তোমাদের দাদাভাইয়ের তো চেক আপ আছে আজকে, প্লাস আমাদের কিছু কাজ আছে, আগে চেক আপ করাবো, করে তারপরে নিজেদের কাজ সারো, তারপর বাড়ি ফেরো। তার 7:30 তোমার সঙ্গে থাকো, সাথে থাকো। আমাদের এমনিতে খুব দেরি হয়ে গেছে, চলো সাথে থাকো। ব্লগটা কিন্তু আমি বাড়ি থেকে স্টার্ট করলাম, চলো সাথে থাকো। গাড়িতে উঠে গেছি, এখন দেরি হয়ে গেছে। গাড়ি কিন্তু ছুটছে, দেরি হয়ে গেছে অনেক, চলো সাথে থাকো। তো গাইস, আমরা কিন্তু বিটি রোডে দিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি জ্যামে আটকে গেছে, দেখছো একে দেরি হয়ে গেছে। তারপর জ্যাম, প্রচুর জ্যাম। সকালে সবে মাত্র টালা ব্রিজে উঠেছি। তো গাইস, আমরা কিন্তু খালপাড় হয়ে সল্টলেকের রাস্তা অলরেডি ধরে নিয়েছি, আর সিগন্যাল পড়ে গেছে, গাড়ি যাতায়াত করছে। আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেছে, সিগন্যাল আবার খুলে গেলে আমরা আবার আমাদের গাড়ি স্টার্ট হবে। তো ভিডিওটি তোমরা প্রত্যেকে কন্টিনিউ করো, কেউ স্কিপ করে দেখো না। একদম বাইপাস ধরে যাচ্ছি, আর দেখছি কত বড় বড় বিল্ডিং সব, আর গাড়ি ভর্তি। দেখো আমাদের রাস্তার সামনে জ্যাম আর জ্যাম, এইভাবেই যাচ্ছি আমরা। আর এটা দেখাই, ফ্ল্যাটটা কিন্তু সায়েন্স সিটির পাশে, দুটো ফ্ল্যাটের মধ্যিখানে দেখতে পাচ্ছ কি বিশাল কিন্তু একটা সুইমিং পুল। এটা একটা অসাধারণ দৃশ্য, তোমাদের দেখাবো অনেকদিন ধরে ভাবছি, কিন্তু দেখানো হয় না। তো আজের চেষ্টা চোখে পড়লো, তো দেখিয়ে দিলাম। দারুণ দেখতে, কিন্তু জুম করে যতটা পারছি দেখাচ্ছি। দিশান হসপিটাল ক্রস করছে এখন। তো আমরা কিন্তু ফাইনালি রবি ছেড়ে কিন্তু অনেকটাই চলে এসেছি মুকুন্দপুরের বেশ কাছাকাছি। আর রাস্তাতে প্রচুর তো জ্যাম, তোমরা দেখলেই, কিছু করার নেই। এইভাবেই কলকাতা শহরের রাস্তা আমাদের যাতায়াত করতে হয়, আর এইভাবেই সবাই যারা যা আশা করে তারা বুঝবে, আশা করে রাখছি সবার কাছে। ফাইনালি ঘড়িঘরের সামনে দিয়ে কিন্তু আমরা ঢুকছি, আর এন্টার করে এবার ঢুকে যাচ্ছি আমরা হসপিটালের মধ্যে। তো গাইস, আমরা কিন্তু হসপিটালে এই যে এখানে সব ওয়েট করে, এখানে বসেছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের বিপি আর ওয়েট এগুলো সব চেক আপ হচ্ছিলো। তো আমি এখানে ওয়েট করছি, ডাক্তারবাবু পেশেন্ট দেখছে, তোমাদের দাদাভাইকে এবার দেখবেন। তো গাইস, তোমাদের দাদাভাইয়ের ডক্টর তো চেক আপ হয়ে গেছে, ডাক্তারবাবু আবার 2-3টে টেস্ট দিয়েছে, টেস্টও করা হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি টেস্ট করে আর আমি না বেরিয়ে এসেছি, রিপোর্টটা দেবে একটু পরে গিয়ে, আবার রিপোর্ট নেব। তো ডাক্তারবাবু আবার ওটি পড়েছে, এমার্জেন্সি ছিল। ডাক্তারবাবু এমার্জেন্সিতে ওটি করতে গেছে, কখন বেরোবে জানি না। তো আমি ভাবলাম এই ফাঁকে একটু ডাব খেয়ে নিই, তো ডাব খেয়ে নিচ্ছি, আবার ঢুকে যাব হসপিটালে। তো গাইস দেখো, আমরা কিন্তু হসপিটালে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ডাক্তারবাবু রিপোর্টও নিয়ে নিয়েছি। তারপর ভাবলাম যেটা দেখলাম অনেক লেট হবে, ডাক্তারবাবু ওটি করছেন। তো আমরা ভাবলাম তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ অনেকটা লেট হয়ে যাবে, আর তখন খাওয়া দাওয়ার পাবো না। আর অ্যাকচুয়ালি এটা অনেকটা বিকালও হয়ে গেছে, 2:30 প্রায় বাজে এরকম। তো আমরা খেয়ে নিচ্ছি, কারণ এই বুদ্ধিমানের কাজটা আমিই বললাম দাদাভাইকে যে কখন ডাক্তারবাবু বেরোবেন তবে আমাদের খাওয়া হবে, আবার খাবার যদি না পাই চলো আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তার মাঝে তো আমাদের বলা আছে, রিসেপশানে বলা আছে নাম ধরে ডাকে, তো অসুবিধা হবে না, খেয়ে নিই। তো যাই হোক, আমরা খেয়ে নিয়েছিলাম। আমাদের ওই কী বলে, মাছ ছিল, ভেজ সবজি, ডাল, ভাজা, স্যালাড, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব ছিল। এই দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। না লাঞ্চ সারলে কি হয়, তোমাদের দাদাভাইয়ের ওষুধ চলে, মেডিসিন চলছে এখনও, 6 রকমের ওষুধ চলছে এখনও। তো সেগুলো টাইমে টাইমে তো খেতে হবে, যার জন্য আমার কথা, আমার দেরিতে খেলেও চলে যায়, আসে না। কিন্তু তোমার দাদাভাইয়ের কথা ভেবেই কিন্তু বললাম তুমি আগে খেয়ে নাও, চলো আমরা খেয়ে নিই। তো আমি খাওয়া স্টার্ট করছি। তো কি করব বলো তো, না খেলে তো আমার খাওয়া হলে নিয়ে যায় আসে না। কিন্তু ও যেহেতু
টাইমে ওষুধগুলো খেতে হয় না, যার জন্য বললাম না, খাওয়া দাওয়াটা আগে সারা হোক। এই যে তোমাদের দাদাভাইও খাচ্ছে। তো একদম হসপিটালের সামনেই ভালো খাবার, প্রচুর জায়গা আছে হোটেল। তবে এখানে খাওয়া দাওয়াটা ভীষণ কস্টলি, মাছ ভাত সবজি এই নিয়ে কিন্তু 120 টাকা। বুঝতেই তো পারছো, সবার পক্ষে সেটা তো সম্ভব নয় না। তবু যাক, আমরা একটা মাছের থালি নিয়েছিলাম, কিছু তো করার নেই, খেতে তো হবে। ওই যে মাছ আর ওই ডাল সবজি পাঁচ মিশালি দিয়ে, আলু ভাজা, স্যালাড ছিল, পেঁয়াজ কাঁচা লঙ্কা এই। আর যে রাইস নেবে এক্সট্রা তার দাম, প্রাইস তো লাগেই। তো লাঞ্চটা সারি আমরা, কেননা আর সামনে কিন্তু বাজার মার্কেট প্রচুর আছে, হসপিটালের সামনেটা বিশাল জমজমাট। কিছু করার নেই, খাবার দাবার মোটামুটি। তবে মাছের পিসটা বেশ ভালো এখানে দেখলাম, তবে দামটা খুবই বেশি। কারণ কলকাতা এমনিতেই জানো তো, কিছু কিছু জায়গায় খাবার মোটামুটি ভালো দামে পাওয়া যায়, আবার কিছু কিছু জায়গায় প্রচুর দাম। যেহেতু এটা হসপিটালের সামনে না, এখানে খাবারের রেট প্রচুর দাম, সবার সাধ্যের মধ্যে নয়। মানে আমি যেটা জিজ্ঞেস করলাম, ভেজ থালি যেটা বলছে ওখানে 65 না 70 টাকা বললো। বুঝতেই তো পারছো। আর এই যে হোটেল, এই যে এরাই আমাদের খাবার সার্ভ করছিল। তো গাইস, খাওয়া দাওয়া তো করছি, দেখছো অর্ধেক খাওয়া প্রায় হয়েই এসেছে। তোমাদের দাদা ভাইয়ের আমাদের দুজনের খাওয়া সেরে আমাদের মাথায় একটা চিন্তা আছে, রিপোর্ট নিয়ে নিয়েছি, কিন্তু ডক্টরবাবুকে না দেখি তো আমরা যেতে পারবো না। না তো কখন দেখবে তাও জানি না, ওটি করলে তো একটু সময় লাগে, সবই বুঝতেই তো পারছো। তো খাওয়া দাওয়া সেরে আমরা হসপিটালে আবার ঢুকে যাব, কারণ রিপোর্ট দেখানো আমাদের চিন্তা। রিপোর্টে আবার কি আছে না আছে সে তো জানি না। যাই হোক, রিপোর্টটা দেখিয়ে তবে আমরা বাড়ি ফিরবো। চলো সাথে থাকো সবাই। তো গাইস, আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে কিন্তু হসপিটালে চলে এসে আমরা কিন্তু ওয়েট করছিলাম। ডাক্তারবাবু ওটি করে এখনও আসেননি, উনি আসলে রিপোর্ট দেখলে তবে আমরা বাড়ি যাব। তো গাইস, আমরা কিন্তু ডাক্তারবাবুকে রিপোর্ট দেখিয়ে নিয়েছি, রিপোর্ট দেখানো হয়ে গেছে। এবার কিন্তু ডাক্তারবাবুকে রিপোর্ট দেখিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ি করে সোজা, এখন আমরা বাড়ি যাব। তো আমরা এখন গাড়িতে উঠবো, আমাদের গাড়িটা একটু সাইড করে রাখা আছে। চলো আমরা গাড়ি উঠে গিয়ে, এবার আমরা গাড়িতে কিন্তু আমরা উঠে গেছি, এবার কিন্তু সরাসরি সোজা বাড়ি যাব, আর কোনো কথা নয়। এখন অনেকটা বিকেল হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা গিয়েছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে ডক্টরের কাছে। তো আমাদের কাছে সকালবেলা বলেইছিলাম, তো গলা বসছে খালি। তো আমাদের যেসব কাজ ছিল, আমাদের দুজনেরই কিছু কাজ ছিল ডাক্তার দেখিয়ে ফেরার পথে আর কি, কাজগুলো কমপ্লিট করব, করে ডাক্তারকে আগে দেখাবো, তারপরে আমাদের কাজ কমপ্লিট করবো, এই ছিল উদ্দেশ্য। তো আমাদের ডাক্তারের কাজ দেখানো সব কিছু সাকসেস হয়েছে, বাট আর আমাদের যে পার্সোনাল কাজ ছিল সেগুলো কিন্তু হয়নি। তো যাই হোক, কী করা যাবে, কিছু করারও নেই। অ্যাকচুয়ালি কী বলো তো, ডাক্তার এমনিতে ভিজিট টাইমটা ছিল 11টায়, ডাক্তারবাবু তো ভিজিটে দেরিতেও এসছে, চেম্বার করেছে। তারপরে যেটা হলো গিয়ে, তোমাদের দাদাভাইকে চেক আপ করলো, করার পর আবার দুটো টেস্ট করতে দিল। সেই দুটো টেস্ট করে ডাক্তারবাবু রিপোর্ট দেখবেন, দেখে তারপরে আমাদের সেগুলো ডিসাইড করবেন কি মেডিসিন দেবে না দেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেগুলো আবার টেস্ট করানোর ব্যাপার ছিল, সেগুলো টেস্ট করালাম, করিয়ে তারপরে আমরা যখন ডাক্তারবাবুর কাছে আছে টেস্টের রিপোর্টগুলো দেখাবো বলে আর কি গেছি, সেই সময় আবার ডাক্তারবাবু দেখছি নেই, ডাক্তারবাবু ঠিক করতে চলে গেছে। অনেক সময় এমার্জেন্সি পেশেন্ট আসে, কিছু করারও থাকে না। ওপিডিকে আমরা করতে যাই ঠিকই, কিন্তু ডাক্তারবাবুরা এরকম ভীষণ ব্যস্ত থাকেন, ওনারাও তো এমনিতেই ব্যস্ত মানুষ। যাই হোক, কিছু তো করার নেই, আমাদের হাতেও কিছু নেই। তা আমাদের রিপোর্টটা তো দেখাতেই হবে, কারণ আজকে যাব আবার কালকে যাবো, এটা সময় কারোরই নেই। গলার অবস্থা খারাপ, যাই হোক না কেন, কিছু করার নেই। তো আমার ডাক্তারবাবুকে আবার দেখালাম, যার জন্য ডাক্তারবাবু ওটি করে আবার 3টের পর মনে আসলো না, 3টের পর 3:30, 3:20-25 হয়ে গেছে ডাক্তারবাবু এসছে। তো যাই হোক, তার আগে আমার একটা বুদ্ধিমানের আমরা কাজ নিয়েছিলাম, কেন কি গলার অবস্থা কী অবস্থা। তো যেটা আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, কারণ 2 থেকে 2:30 মধ্যে আমরা, সামনে অনেক হোটেল টোটেল আছে, তো প্রচুর পেশেন্ট ওখানে। অ্যাকচুয়ালি আমাদের তো ইন্ডিয়ার পেশেন্ট বিভিন্ন জায়গা থেকে তো আছে আমাদের কলকাতা, যেহেতু কলকাতার তো আশেপাশে মানুষগুলো অবশ্যই তো দেখাবে কিছু হলেই। এছাড়া বাংলাদেশের বেশি, তোমাদের দাদাভাইও বলছে, বুঝতে পারছো তো, ওর মধ্যে বেরিয়ে গেছে, বাংলাদেশের পেশেন্ট প্রচুর আছে।
কারণ আমি এই তো তোমাদের দাদা ভাইয়ের থেকে এরকম প্রবলেমটা হওয়ার পর থেকে, হার্টের যে সমস্যাটা হয়েছিল, তারপর থেকে তো আমার ওই হসপিটালের সঙ্গে যাতায়াত, তার আগে ছিল আমি কখনো যাইনি ওই হসপিটালে। যাই হোক না কেন, প্রচুর দেখি যখনই যাই বাংলাদেশের, মানে আমাদের ভারতবর্ষের পেশেন্টও তো থাকে, কলকাতা বলো, কলকাতা পার্শ্ববর্তী এরিয়ার তো থাকেই, কিন্তু বাংলাদেশের পেশেন্ট যেন বেশি দেখছি আমরা। তো এটা আমাদের একটা অভিজ্ঞতার কারণ কথা বলছি তোমাদের কাছে, কেন কি আমরা বেশ অনেকবার গেলাম আমি। যাই হোক, আমাদের সেই সব তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার ডাক্তারবাবুর কাছে আমরা যাই হোক দেখালাম। 3:30-20-25-এর মধ্যে এসছে ডাক্তারবাবু। আমরা আবার ডাক্তারবাবুর কাছে রিপোর্ট দেখালাম সব, তো রিপোর্টে সব ওকে আছে, সেই দিক দিয়ে আমরা হ্যাপি। তো রিপোর্টে ইসিজি আর কি সব দুটো টেস্ট করতে দিয়েছিল, তো সেগুলো সব রিপোর্ট ওকে আছে, ডাক্তার দেখে বললেন, তারপরে মেডিসিন লিখলেন। তো যেটা গলার অবস্থা খারাপ, স্নান করেছি আবার এসে। স্নান কি করব, আমি তো হসপিটাল গেলে আমরা অ্যাকচুয়ালি স্নান করবই, আমরা যতই স্নান করে পেরি। আর এটা হসপিটালের ব্যাপার, হাজার মানুষের যাতায়াত, সেখানে আমার অস্বস্তিকর লাগে। হসপিটাল জায়গাটা যতটাই ভালো জায়গা, মানুষের প্রয়োজনে যায়, কেউ তো আর শখ করে যায় না, জ্বালায় যায়। তো যাই হোক, আমি যত রাত্রি হোক আমি স্নান করবই, আমিও করি, তোমাদের দাদা ভাই করে। তো আমাদের তারপরে ডাক্তার দেখিয়ে রয়েছে, মানে যে কথা থেকে আবার অন্য কথায় চলে গেছিলাম। যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ রিপোর্ট ওকে আছে সব। যাক, ওই দিক দিয়ে আমরা মোটামুটি আমাদের দিক দিয়ে নিশ্চিন্ত, রিপোর্ট ওকে আছে। আমাদের কোনো কাজকর্ম আর এক্সট্রা কাজ আমাদের পার্সোনাল ছিল যে কাজগুলো, সেগুলো আমরা করি সাধারণত ওই দিকে গেলে পরে, তো সেগুলো আমাদের হয়নি। কি করা যাবে, একদিন করতে হবে। কি হয় কি, একই রাস্তায় গেলে, একই রাস্তা আমরা যখন যাই না, কি করি দুজনে কাজগুলো কমপ্লিট করে নিই, নাহলে আবার যেতেই হবে, আবার একটা দিন সময় করে নিয়ে বেরোতে হবে। তো কি করা যাবে এখন, আর অনেকটা বেলা হয়ে যাচ্ছে। কলকাতার রাস্তা বুঝতেই তো পারছো, ট্রাফিকের জ্যামজটে ভর্তি, মানে সবসময় জ্যামজট, কিন্তু ওই 3:30-4টের পর থেকে একদম রাস্তা আরো ভর্তি হয়ে যায়। মানে ওটা তো সল্টলেকের ওপর দিয়ে যেতে হবে, রাস্তা হবে EM বাইপাস ধরতে হবে। আমরা আমাদের বাড়ি থেকে যেতে লাগে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মতো লাগে। 1.5 ঘন্টা অত লাগে না, যদি জ্যাম না থাকে 1 ঘন্টা 10-15 মিনিটে চলে যায়। বাট রাস্তায় বেরোলে তো টাইমের ব্যাপারটা একদম নির্দিষ্ট করে বলা সম্ভব না একদমই। যাক, এইভাবে আমাদের যেতে, তারপর আমরা বাড়িতে এলাম না 6টা বেজে গেছে। 6টা বেজে গেছে, এসে আবার স্নান করলাম, আর তোমাদের কাছে আসতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি। আমাদের অবস্থা বসে থেকে দেখো, কাজের মধ্যে থাকি সেটা আলাদা ব্যাপার, সেই বসে থাকা, হ্যাঁ এই একটা ব্যাপার থাকে না, যাই হোক কী করবো, সেটা তো করতেই হবে। তো যাই হোক, বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হলাম, একটু সন্ধ্যেবাতি যেটা হয় দিয়ে এই যে চা নিয়ে বসেছি, সেই লিকার চা। চলো তোমরা চা খাওয়া স্টার্ট করো। হালকা টিফিন খেয়েছি এসে, যদিও কিছু করার নেই। আচ্ছা, চা খাওয়া শুরু করলো। চা তো এবার কি বলো তো, আমি সকালবেলা আজকে রান্না বান্নাও করিনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কিছু করা হয় না। আমরা তো হোটেলে খেয়েছি, আমরা এরকম বাইরে গেলে হোটেলেই খাই, রান্না করে খেয়ে যাবো এসব হয় না। আর না, অনেকটা সকালে গেছি, তারপরে কি এমনটা হয় না যে তাড়াতাড়ি এসে কিছু করবো, সেরকম হয়ে ওঠেনি আর কি। যাক, আমরা চাটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, সঙ্গে থাকো। চাটা না খেলে না মাথা ধরেছে, ভারী হয়ে গেছে, স্নান করেছি তো ওই জন্য। চলো। তো গাইস, আমি আটা মেখে রেখেছিলাম চা খেয়ে, আর চাটু বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার রুটিগুলো করে নেব একটা করে, আগে বেলে নিয়েছিলাম, আর এই রুটিগুলো আমি করে নিচ্ছি। আর শরীরটাও যে খুব একটা ভালো আছে সেরকমটা নয়, তো যাই হোক করতে তো হবে। তো এইভাবে আগে কি বলতো, আমি 3-4টা করে বেলে নিয়ে তারপরে রুটি এইভাবে একটা করে আগে এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপরে আমি শিখে নিই। প্রত্যেকটা রুটি এবার ভেজে নেওয়ার পর কিন্তু একটা করে আমি এরকম শিখে নেব। প্রত্যেকটা রুটি কিন্তু ফোলে, তো আমি এইভাবেই রুটি বানাই।
দু পিঠ উল্টে পাল্টে করে একটা একটা করে রুটিগুলো করে নিচ্ছি। আর 7-8টা রুটি হলে হয়ে যায়, অনেক সময় মেপে হয় না, দুটো একটা থেকে যায়। কি করব, তারপর দিনে সকালে দিয়ে দিই, কুকুর খেয়ে নেয়, অসুবিধে নেই। তাদেরও তো একটু খেতে দিতে হয় না, ওরা তো মানুষের দেওয়া খাবার দিয়েই তো খেয়েই তো বেঁচে থাকে, তাই না? আমার সব রুটি করা হয়ে গেছে, এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটু বেগুন ভাজবো, তেল ঢেলে দিলাম। তো গাইস, তেল তো গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো একটা একটা করে ছেড়ে দিলাম তেলে দিয়ে, এবার উল্টো পাল্টে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো ফাইনালি আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটা একটা করে। এরপর কিন্তু আমি আলু ভাজবো। তো আমার আলু ভাজার তো হয়ে গিয়েছে, এবার আমরা কিন্তু খেতে বসে যাব। আমাদের আজ মিষ্টি নেই, তাই আলু ভাজা, রুটি, বেগুন ভাজা আর একটু খেজুরের গুড় ছিল, নিয়েছি। তো গাইস দেখো, তোমাদের দাদাভাই আজ সার্ভ করছে, রুটি দিয়ে দিয়েছে দুজনের প্লেটে, আলু ভাজা, বেগুন ভাজা সব সুন্দর করে গুছিয়ে সার্ভ করে দিচ্ছে, আর একটু খেজুরের গুড় আছে, ওই দিয়ে আমরা খাবো। মিষ্টি আজকে নেই, কি করা যাবে। আর তো ফ্রেন্ডস, আবার তোমাদের কাছে চলে এলাম, রাত্রি হয়ে গেছে, অনেকটা রাত্রি, 12টা বাজে, 15টা আমাদের এরকম প্রায় দিন, বেশিরভাগ দিন। যাই হোক, আমরা ডিনারে বসে গেছি। তোমরা তো দেখলি আমাদের এই রাত্রে এসে কী করবো, আর সেরকম তো বেলা তো আমরা বাড়িতে রান্নাবান্না করিনি, আজকে বাইরে খেয়েছি, সবই তো জানো। তো রুটি আলু ভাজা, বেগুন ভাজা সেম। আর কি রকম, আমার ফ্রিজে একদম মিষ্টি ছিল না, রুটির সাথে একটু মিষ্টি না না খেতে ভালো না, খেতে আমার ঠিক বসে না, তো একটু করে মিষ্টি খাই। তো আজকে মিষ্টি নেই, আমার মানে মনেই ছিল না। আর আসার সময় গাড়িটা থামিয়ে আমি মিষ্টি কিনে নিয়ে ঢুকতাম, এরকম করি। আজকে আমার একদম মনে নেই, রাত্রে এসে ফ্রিজে মিষ্টি বের করে দেখছি মিষ্টি নেই, কী করবো। তো খেজুরের গুড় ছিল আমার, তো সেই গুড় দিয়ে, আর ওই যে খেজুরের গুড়টা অল্প করে নিয়েছি, যেহেতু আমাদের দাদাভাই গুড় একটু কম খায়, আমিও কম খাই, তো পরিমাণে কমই নিয়েছি সেই জন্য। তো এই দিয়ে আমাদের আজকে ডিনারটা সারবো। তো চলো, সাথে থাকো। আর আমার মানে ওখান থেকে এসে, তো আমি হসপিটাল থেকে এসে সন্ধ্যে 6টার সময় এসেছি, তারপরে অনেক কাজ ছিল, এসে আমি ভিডিও আপলোড দিয়েছি, আগে শর্টস দিয়েছি মনে হয়, হ্যাঁ আগে শর্টস দিয়েছি, তারপরে একটা লং ভিডিও দিয়েছি। এগুলো করতে তো সময় লাগে, সবই তো জানো, যারা ভিডিও করো তারা নিশ্চয়ই করতে ব্যাপারটা। তারপরে আবার রুটি করলাম, আর কি করবো, তুই তরকারি ভালো লাগে না, আর তুই তরকারি তো রোজ থাকেই খাওয়া হয়। তো আজকে জন্য আমি ভালো কি হালকা হালকার উপরে একটু আলু বেগুন ভাজা করি, আর মিষ্টি নিয়ে যখন এই দিন খাওয়া হয়ে যাবে, রাতে খাওয়া কী করবো। তো কালকে কিন্তু মিষ্টি আনবে, আমার ফ্রিজে মিষ্টি থাকে না, আমার খুব কম দিন হয়, কিন্তু কী করা যাবে, নেই, এটা কিছু করার নেই। চলো আমরা খাওয়া স্টার্ট করে দিই, রাত্রে অনেকটা হয়েছে, তারপরে কাজ ফাজের আমার প্রচুর কাজ থাকে না, সেই সব কাজগুলো কমপ্লিট করছিলাম না, কাজ কমপ্লিট করে না রাখলে না, হ্যাঁ তুমি খাওয়া শুরু করো, পেন্ডিং পড়ে থাকলে না, ঠিক আছে, আমাকেই তো করতে হবে, আমার কাজ তো আমি ছাড়া কেউ করতে পারবে না, আমার কাজ আমি ছাড়া আমার পরিবারে কেউ করতে পারে না। এইভাবে আমার কাজ আমি এইভাবে মেনটেন করি, আমার বিশ্রাম বলে সেইভাবে হয় না, কী করবো। খাওয়া স্টার্ট করছি, সবাই তরকারি যেখানে কি হয়, কোথাও গলা আটকাবে না, ভাজা ভিজতে উঠবে না, মনে হচ্ছে গলা আটকা। একটা দিন না, মাঝে মধ্যে দরকার পড়লে মানুষকে এইভাবে চালাতে হয়, কিছু করার নেই। আমাদের কিন্তু ডিনার একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো আমাদের পাত একদম পরিষ্কার, কিছুই নেই, সব খিদেও পেয়েছিল অ্যাকচুয়ালি, মানে এসে তো সেই তোমাদের দাদা একটু টিফিন করেছিল, আমি আর টিফিন খাইনি, কারণ আমার এই চা বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাইনি। শরীর আর চলছে না, পারমিট করছে না, এরকম হয় মাঝে মধ্যে, এরকম হয়। তো আজ বন্ধুরা, আজকে সারাদিনে যা যা করলাম সমস্ত ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করলাম। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে, যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর টেক কেয়ার, লাভ ইউ, আর গুড নাইট, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে।